আহ কি করে আজকালকার যে ডিভোর্সের পরিমাণ রেগুলারলি বাড়ছে, ঠিক আছে, এই জেনারেশনে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে। আমরা যেই সার্কামটেন্স, আমাদের যেই লোকেশনে যত বন্ধু বান্ধব রয়েছে, কলিগ রয়েছে, সবারই একটাই সমস্যা, ঠিক আছে। আর আজকালকার ছেলেরা তো এমনই আছে যে সব ভয়ে রয়েছে যে সামলে চলতে হবে, ঠিক আছে। আর পাড়া পরিস্থিতি মানে আশেপাশে পরিবেশ পরিস্থিতি দেখেও, তো কেন এই জিনিসটা হচ্ছে, কি বিষয়বস্তু, সেটা নিয়ে আজকে আমাদের বিষয় টপিক। বিয়ের 4-5 বছর হতে পারেনি, তার মধ্যে বউ পালিয়ে গেছে, অথবা বিয়ের পিঁড়ি থেকে বউ পালিয়ে গেলার রহস্য তো মানে নিউজ পেপারে সবসময় মনে হয় পাওয়া যায় এরকম ব্যাপার। আর বর্তমানে আমাদের ডিভোর্সের পরিমাণ ভারতবর্ষে অনেক অনেক বেশি বেড়ে গেছে। আর যেটার পরিমাণ অ্যাপ্রক্স যদি বলি, যদি আজ থেকে 10 বছর আগে ছিল 20%, তাহলে এখন স্টে করে মানে সংসার লাইফ স্টে করে 20% বলা যেতে পারে। আমি অ্যাপ্রক্স কাউন্টটা বলছি না, কিন্তু যে পরিমাণে এগাচ্ছে আমি সেটাটা বোঝাতে চাইছি যে গত 10 বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে ডিভোর্সের পরিমাণ এত বেশি, আমরা বিদেশকে টেক্কা দিতে চলেছি। আমাদের এখানে ডিভোর্স একটা এমন ব্যাপার, মানে দৃষ্টি কি বলে ওটাকে, শ্রুতি কটু, মানে ডিভোর্স হয়ে গেছে বা ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে, এটা শুনলেও আমাদের মনে একটা তো আমরা কষ্ট পাই বা এখন ওটা কোনো ব্যাপার আগে ছিল, এখন ব্যাপারটা আর ওরকম যেন নেই, এখন হ্যাঁ, রেগুলার হয়ে গেছে। বিদেশে যেমন ব্যাপারটা হয় কি, কেউ যদি 5 বছর একসাথে থেকে যায় তাহলে তাদের কাছে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যায় যে আমরা 5 বছর থাকতে পেরেছি, খুব মানে বড় সড়ো ব্যাপার। আর আমাদের এখানে হুম। 5 বছরে কেউ যদি ছেড়ে যায় তো আমাদের কাছে সেটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা খুব বেশি পরিমাণে ইদানিং তো খুবই বেশি পরিমাণে বেড়ে গেছে। তো একটু যদি চোখ কান খোলা রেখে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের চারিপাশে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যেই প্রচুর এমন আছে যারা খুব বেশি দিন স্টে করছে না সংসারে, অথবা সংসারে থাকলেও সংসারে থাকছে না, ওই পরকীয়া যেগুলো বলে সেই ধরনের টোন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার নিজের দেখা আছে এমন যে নিজের বাচ্চাকে, আমার একটা বন্ধুর কথা আগের দিন বাই ফোন কথা হচ্ছিল, আমার নিজের একটা বন্ধু আছে যার একটা বাচ্চা আছে, বাচ্চারা 8 বছর হয়ে গেছে, মানে তাদের বিয়ে হয়েছে আরো 1-2 বছর আগে, হয়তো 10-12 বছর বিয়ে হয়েছে তাদের। তা 8 বছরের বাচ্চাটাকে রেখে দিয়ে তার মা চলে গেছে, তাও ডিভোর্স নিয়ে। আশ্চর্য ব্যাপার, আমার সাথে প্রায় বছর দুয়েক তার সাথে কোনো কথা নেই, হঠাৎ করে কোনো একটা পারপাসে তার সাথে কথা হলো। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, চলে গেছে, তো কি সে এখন বাচ্চাটাকে একবার দেখতে এসেছিল? বলছে হুম। না, আর আসেনি। উল্টে আমাকে বলছে আমি আগে দেখলাম জানিস, একজন টেকো একজনের সাথে ঘুরতে গেছে, আমাদের লাইভে নিয়ে আসবো তাকে, তার লাইফ স্টোরি সে শোনাবে। তো হুম। এখন কথা হচ্ছে, যদি আমরা এটা নিয়ে আলোচনা করছি তো আমাদের সবার প্রথম আমরা একটুখানি আলোচনা করবো এই নিয়ে যে আগেকার দিনে ডিভোর্স কথাটা খুব মানে শোনা যেত না বললেই চলে। ডিভোর্স হুম। এর পরিমাণটা খুব কম ছিল, ইদানিং এত বেড়ে গেছে। এর কারণটা কি কি কারণে এটা বেড়ে গেছে? একদম একদম, এই কারণটা কি কি কারণে বেড়ে গেছে, এর পরিপ্রেক্ষিতে বলতে গেলে পারে অবশ্যই কতগুলো জিনিস এখানে উঠে আসে। তার মধ্যে এক নাম্বার তো উঠে আসে আমাদের যে সোসাইটি, ঠিক আছে। সোসাইটিটা আগের মতন আর নেই। আগে যেমন একটা ভাব ছিল লোকেদের মনের মধ্যে যে না, এ আগে মানে এ যদি ডিভোর্সি হয়ে থাকে তার সাথে কথাবার্তা বলা যাবে না, বা এরকম কিছু একটা যদিও ব্যাপার উঠে আসতো, এখন ওইসব হ্যাঁ, জিনিসগুলো কেউ মাইন্ডই করে না। আগে যেমন আর একটা সমাজের জিনিস একটা কি, চাপ ছিল। সোসাইটির মধ্যে আরেকটা, হ্যাঁ, সমাজের একটা চাপ ছিল, সেটার পরিমাণ একটা কমে গেছে। তার সাথে সাথে আরেকটা কি হয়েছে, যে আগে যেমন সমাজে আরেকটা ব্যাপার ছিল কি,
মিলামেশা ব্যাপারটা ছিল, যে এ ওর বাড়ি যাচ্ছে, ও ওর বাড়ি আসছে, থাকছে, খাচ্ছে। এখন এই জিনিসটাও কমে গেছে, যার জন্য এই যে যে সমাজের মধ্যেও যে এফেক্টটা পড়বে ওটার পরিমাণও কমে গেছে। এই একটা পয়েন্ট তো আছেই। আর একটা পয়েন্ট মনে করা হয় যেরকম সংস্কার, যত দিন দিন আজকাল একটা হচ্ছে, যত ডেভেলপ হচ্ছে, আর মেয়েরা যেমন স্বাধীনতা নিয়ে আন্দোলন করছে যে ওদের নাকি পুরোপুরি স্বাধীনতা পাওয়া যাচ্ছে না, পাচ্ছে না, এর উপর বেস করতে গিয়ে এখন কি হচ্ছে যে মানুষ আগে যে সংস্কারটা মেনে চলতো এখন সেটাকে আর ফলো আপ করছে না। ঠিক আছে, সেটা খালি মেয়েরা বলে না, তাদের ফ্যামিলি থেকেও শুরু করে সেই জিনিসটা পুরোপুরি মেনে নিচ্ছে না। হুম। আরো না হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে বলা যায় যে সমাজের চাপ, আগে যে সমাজে মান সম্মানের যে ব্যাপারটা ছিল, সেই মান সম্মানের ব্যাপারটা এখন কমে আসছে। কিন্তু সেটা কি ঠিক একদম। হবে? মান সম্মানের ব্যাপার কমে আসছে না, অ্যাকচুয়ালি মানুষ এখন ওপেন মাইন্ডেড হয়ে যাচ্ছে, তাই না? মান সম্মান হ্যাঁ, এখনো সবারই আছে, কিন্তু এখন মানুষ অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়ে যাচ্ছে। আর আর তার থেকে বেশি আমার মনে হয় যেটা, আমরা বিদেশি স্টাইলটাকে নিজেদের আপন করে নেওয়ার চেষ্টা করছি, যার একদম কারণে একদম। আমরা নিজেরা নিজেদের সংস্কৃতিটাকে তো নষ্ট করছি, প্লাস হুম। আমরা যে মানে বিদেশি যে কালচারটাকে আমরা আমাদের মধ্যে নিয়ে নিচ্ছি, সেই কালচারটা সম্বন্ধে আমরা অ্যাকচুয়াল অকিবহাল নয়, মানে আমরা অ্যাকচুয়াল জানি না সেই কালচারটা অ্যাকচুয়াল কি। মানে আমি একটা হুম। কথা খুব বেশি বলি, আমার সাথে যারা আমি রিলেটেড যারা আছে তারা হয়তো জানে আমি এই কথাটা বলি, মডার্ন হওয়াটা খুব ভালো জিনিস। মডার্ন একদম। হওয়া খুব ভালো জিনিস, এবং আদর্শ মানুষের প্রতিটা মানুষের আদর্শ থাকা উচিত সে মডার্ন থেকে মডার্ন তর হবে, কি করে নিজেকে মডার্ন করবে। বাট আমার মনে হয় এখন মেয়ে হোক ছেলে হোক, সবার দিকেই একই রকম, মানে কাউকে ছোট বড় করে বলা উচিত হবে না, প্রত্যেকেই মডার্ন হওয়ার থেকে খুব বেশি আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে। আমাদের এখানে যেমন খুব রিসেন্ট একটা বই বেরিয়েছে, ও মাই গড টু, হ্যাঁ, OMG টু। অবশ্যই অনেকেই দেখেছে। হ্যাঁ। হ্যাঁ, অনেকেই হয়তো দেখেছে। এই বইটাতে দেখানো হয়েছে যে সেক্স এডুকেশন বাচ্চাদের জন্য হুম। কতটা দরকারি, বাচ্চাদের জন্য বললে ভুল হবে, মানে সেক্স এডুকেশন অ্যাকচুয়াল কতটা দরকারি। হুম। তো এখানে একটা জিনিস অ্যাড করব, এখানে আরেকটা জিনিসও বইটাতে দেখানো হয়েছে, যে অ্যাকচুয়ালি আমাদের যে সংস্কৃতি ছিল ওটা বিদেশে ফলো আপ করছে। ঠিক একদম আছে, এটাই আমি এর বলতে জন্য যাচ্ছিলাম, বিদেশে সেক্স এটা বলার জন্য আমি সেক্স কথাটা তুললাম। এডুকেশনটা ওরা চালু করে দিয়েছে, অথচ আমরা সেখান থেকে পিছিয়ে আছি একদম। একদম হুম। একদম একদম এটাই এটাই আমি বলতে, এই কথাটা আমি তুললাম, বুঝে পাচ্ছিলাম না কি করে সাজাবো। যাই হোক, কথাটা ওপেন হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই ও মাই গডে আমরা দেখতে পাবো যে আমাদের পুরাণ কালে হুম। অলরেডি এই সেক্স এডুকেশনের ব্যাপারটা ছিল, কিন্তু যদি আমরা ডিভোর্স ব্যাপারটা দেখি, মানে ছাড়াছাড়ি, সংসারের ছাড়াছাড়ির ব্যাপারটা দেখি, তো মানে সেই সময় থেকে মানে না বলার মতো ছিল। তারপর আস্তে আস্তে গুরুকুল ব্যবস্থা চলে গেল, আমাদের মধ্যে থেকে এই শিক্ষাটা উঠে গেল। পাশ্চাত্যে মানে বিদেশে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাগুলো সব আস্তে আস্তে চলে গেল, বিদেশিরা এখান থেকে যাবতীয় শিক্ষার ম্যাক্সিমাম জিনিসগুলো সব লুট করে তারা নিয়ে গেল। যেমন আরেকটা জিনিস জানা আছে কি, আমি জানতে পেরেছিলাম এটা এই রাজীব দীক্ষিতের একটা ভিডিও থেকে, যে আমাদের ভারতবর্ষ সবার প্রথম আহ চিকিৎসা শাস্ত্র মানে ওই সার্জারি সার্জারি আমাদের হ্যাঁ, ভারতবর্ষে সবার প্রথম হয়। ওই যাই হোক, সুশ্রুত। হ্যাঁ, এই এই প্রথাটা হুম। এই শিক্ষাটাকে বিদেশিরা নিয়ে যায় এবং তারা তাদের মতো করে চালায়। এবার তাদের মধ্যে সবকিছু তো শুধু শিক্ষার উপর দিয়ে হয় না, শিক্ষা আর সংস্কৃতি দুটো আলাদা আলাদা কথা। তাদের মধ্যে তারা শিক্ষাটাকে নিয়ে যায়, সংস্কৃতিটা তারা নিয়ে যেতে পারেনি, যে জন্য তাদের ওখানে বিদেশিদের আমরা মানে এটা কাউকে আলাদা করে বলার নেই, আলাদা করে সবাই জানেই যে বিদেশে লিভ টুগেদার আর ওই ছাড়াছাড়ি এটা কোনো ব্যাপারই না, এটা খুব ইজি। হুম। তো তারা জিনিসটাকে নিয়ে তারা অ্যাডাপ্ট করতে পেরেছে, অ্যাডাপ্ট করেছে তাদের মতো করে, তারা সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে পারেনি।
আর আমরা কি করছি, তারা যে সংস্কৃতি ছাড়া যে শিক্ষা ব্যবস্থা, মানে আমাদের শিক্ষা তাদের ওখানে গিয়ে সংস্কৃতিহীন হয়ে গেল, আবার আমরা তাদের কাছ থেকে সংস্কৃতিহীন শিক্ষাটাকে তুলে নিয়ে আসলাম যেটা আমাদেরই ছিল। ফলে আমরা এখানটায় মডার্ন হয়ে উঠতে পারলাম না, আমরা হয়ে উঠলাম আল্ট্রা মডার্ন। আর যার ফলাফল একদম আজকে sure. এই অবস্থা যেসব জায়গা আছে। হুম। এটা খুব বড় জিনিস, একটুখানি চোখ রাখলে এখন তো দেখাই যায় মেয়েদের অবস্থা, মানে ওরা কতটা ওপেন। শুধু মেয়ে বললে হবে না, মেয়েরা তো একা না, মেয়ে ছেলে দুজনেই এতটাই ওপেন যে তারা মডার্ন না আল্ট্রা মডার্ন আলাদা করে বলার কিছু নেই। তো এটা যাই হোক, একটা কারণ, এখন এটা একটা বড় কারণ ডিভোর্সের, যে আমাদের মধ্যে থেকে সংস্কৃতিটা হারিয়ে গেছে, আর ওই বিদেশি সংস্করণগুলো আমাদের মধ্যে অ্যাডাপ্ট হয়ে আসছে। তবে এখানে একটা কথা বলার ছিল যে অনেক কিছু হয়তো হারিয়ে গেছিল, অনেক কিছু হারিয়ে যেত, কিন্তু এই অনলাইন আর এইসবের সৌভাগ্যে সেই জিনিসটা যেন আবার ফিরে আসার চেষ্টা চলছে। না যদিও এটা হয়তো অবশ্যই, আসতে আরো 10 20 50 বছর লাগতে পারে, কিন্তু জিনিসটা আবার আপডেট হচ্ছে। যেমন আগে আমরা একদম। মহাভারত, গীতা বা এইসব জিনিসগুলো শুনেই এসেছি, কিন্তু ওইগুলোর যে আসল স্টোরি বা যা কিছু আছে ওই সবকিছু আমরা ফোন থেকে জেনে যেতে পারছি। আর এগুলো দেখে অলরেডি আমাদের ইন্টারেস্টও বাড়ছে। ঠিক আছে, তো একদম। এটা অবশ্যই এই অনলাইন মিডিয়াটা অনেক সাপোর্টেড। হয়তো ওর জন্য আস্তে আস্তে যেমন কিছু, এটা মানে একটা সাইন্টিফিক জিনিস, যার ভালো গুণও আছে খারাপ গুণও আছে। তার মধ্যে যদি ভালো গুণটা লোকে বেছে নিতে পারে তবে অবশ্যই অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, হয়তো আমাদের সংস্কৃতি ফিরেও আসতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আছে, মানে এখনকার মেয়েরা যারা একটু চাকরি বাকরি করছে বা যারা একটু হুম। স্বতন্ত্র মনে করে নিজেকে, হুম। তারা না, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ওই কিছু কিছু ব্যাপার যেটা প্রথম থেকেই চলে আসছে, যেটাকে আমরা একটু অন্যভাবে দেখি। আমরা দেখি না যে স্বামী তার স্ত্রীকে সবসময় দাবিয়ে রাখছে। এই হুম। জিনিসটা আমরা কিন্তু প্রত্যেকের মুখে মুখে শুনি। আর আমরা যদি সবাইকে জিজ্ঞাসা করি, মানে যারা এই এই ধরনের আল্ট্রা মডার্ন টাইপের, তাদের যদি জিজ্ঞেস করি, তাদের প্রত্যেকের মুখে মুখে এই কথাটা খুব শোনা যাবে যে আমরা মেয়ে, আমরা তাই বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? তো জানি না কেন এটা সবার মধ্যেই ঢুকে যাচ্ছে যে স্বামী স্ত্রীকে সবসময় দাবিয়ে রাখছে, সবসময় দাবিয়ে রাখে। ব্যাপারটা সেরকম নয়। আর মেয়েদের মধ্যেও এই জিনিসটা তৈরি হয় যে আমরাও তো মানুষ, সংসারে না, আমাদেরও এটা সমানভাবে, সংসারে আমাদের উপর সমানভাবে অধিকার আছে, তাহলে আমরা দেবে থাকবো কেন? এটা থেকে একটা ক্ল্যাশ হুম। তৈরি হয়, যার ফলেও একটা মনোমালিন্য জায়গা আসে। আর তারপরে যদি আর্থিকভাবে স্বাবলম্বী মেয়ে হয়, তো তারা খুব সহজেই আলাদা হওয়ার বা অন্য কোনো সঙ্গী খুঁজে নেওয়ার প্রবণতা তাদের মধ্যে বেড়ে যায়। না, অবশ্যই এখানটা একটা কথা বলার আছে। এই যে যে জিনিসটা, এটা কিন্তু বাস্তবেও জিনিসটা হয়, এই জিনিসের শিকার হয় কিছু কিছু স্বামী তাদের বউকে দাবিয়ে রাখে। ঠিক আছে, তার উপরে শোষণ করে, অত্যাচার করে, এই জিনিসগুলো হচ্ছে, এগুলো যে হচ্ছে না তা না। ঠিক আছে, হুম। কিন্তু হুম। এটা যেই যেই ওয়েতে হচ্ছে বা যেই পরিবেশে হচ্ছে বা যেই কালচারে হচ্ছে, সেই কালচারের মেয়েরা কিন্তু আলটিমেটলি উপরে উঠে আসতে পারেনি। তারা হুম। সেটাই শোষিতই হচ্ছে, তারা দলিতই হচ্ছে। আর হুম। এদের যে সুবিধা দেওয়ার জন্য লোকে এত প্রোটেস্ট করছে, এত কিছু করছে, আসল ফায়দা তারা নিতেই পারছে না। আসলে যাদের এটা দরকারই না, তারা ওই জিনিসটা সুযোগ সুবিধা নিয়ে অনেক হাই স্ট্যাটাসে চলে যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি দলিত বা যাদের আর্থিক ইনকাম খুব কম বা লো স্টেজে রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসের শেখারটা বেশি হয়। কিন্তু সেই সব মেয়েরা যে যে পরিস্থিতিতে ছিল ওই পরিস্থিতিতেই রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা অনেক মানে একটু মিডল ক্লাস থেকে হায়ার ক্লাসে বিলং করে, তাদের সেই জিনিসটা আলটিমেটলি দরকারই নেই। কিন্তু তারা এই জিনিসটাকে এমন ভাবে মডার্নের জায়গায় গিয়ে এত আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে
যেটা এখন লোকে চোখ লজ্জা ব্যাপার চলে আসে জিনিসটার মধ্যে। বুঝতে পারলাম না। মানে যারা এখন এই যে যে আমরা বলছি অনেক মেয়েরা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, হুম। ওপেন সিগারেট খাচ্ছে, এ খাচ্ছে, এরা কারা? এরা কিন্তু মিডল ক্লাস বা হায়ার ক্লাসের যেসব মেয়েরা রয়েছে, ঠিক আছে, যারা জানে যে মেয়েদেরকে এই স্বাধীনতা দেওয়া উচিত, যার যেই জিনিসটা ফায়দা নেওয়া উচিত, ওরা সেই হিসাবটাকে ওখানে ফলো আপ করে ওরা সেই আপডেট নিজেদেরকে করার চেষ্টা করছে, কিন্তু সেটা করতে গিয়ে যে কত যা মানে আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে বা অন্যদের চোখে যেখানে চোখোলজি ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, সেই জিনিসটা ওরা কিন্তু বুঝতে এবং পারছে এখানে না। এখানে আমি একটা কথা বলবো। উচ্চবিত্ত পরিবারের মেয়েরা, অবশ্যই। হুম। তাদের ক্যাটাগরিটা পুরো একটা অন্যরকম, তাদের সংস্কৃতিটাও আর এক রকম। অবশ্যই। তাদের মধ্যে তাদের মধ্যে আল্ট্রা মডার্ন তাদের মধ্যে আল্ট্রা মডার্ন পরিমাণটাও খুব কম। আল্ট্রা অবশ্যই। মডার্নটা হয় কারা? আল্ট্রা মডার্নটা হয় মিডল ক্লাস। মধ্যবিত্ত থেকে আর নিম্ন মিডল ক্লাস আর নিম্নবিত্ত। আজকে হুম। সবথেকে আশ্চর্য ব্যাপার, একটুখানি উম, গ্রামের দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো যে গ্রামের মেয়েগুলো শহরের মেয়েগুলোকে নকল করার জন্য এমন এমন কিছু অ্যাক্টিভিটি করে, যেটা দেখলে মানে নেয়ার মতো না। হুম, একদম নিজেদের একদম। তো এটাও একটা কারণ। আমি যেটা বলছিলাম যে এই একটা ধারণা, এই ধারণাটা কনসেপ্টটা বলি। অবশ্যই কিছু মেয়ে স্বামীর কাছে প্রতারিত হয়, যেমন সবকিছুতে ব্যতিক্রম থাকে, ওরকম স্বামীর কাছে প্রতারিত হয়, এরকম অনেক কেস আছে। তবে সেগুলোও হয় ব্যতিক্রম হিসাবেই, সেগুলোকে ধরা যায় না। তো ডিভোর্সের একটা বড় কারণ এটা, যে অনেক মেয়েদের ক্ষেত্রে মনে হয় আমাদেরকে দমিয়ে কেন রাখা হবে, আমরা কারোর আয়ত্তে কেন থাকবো। তো আমরা কারোর আয়ত্তে থাকবো না, আমরা নিজেরা স্বতন্ত্র, আমরা স্বাধীন, আমরা আমাদের মতো থাকবো। আর আমাদের হুম। ভারতবর্ষের একটু পিছনের দিকে যদি যাই, আমরা দেখব যে আহ সাধারণত মেয়েদের বয়সের দ্বিগুণ অথবা তারও বেশি বয়সের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে হতো। তারও প্রপার লজিক হুম। ছিল, প্রপার কারণ ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে। এখন সেই জিনিসটা, এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন একদম বয়সে হুম। যেহেতু বিয়ে বিয়ে হচ্ছে, তো তার ফলে মেয়েটার বা ছেলেটার দুজনেরই মনে হয় যে আমরা এমন কি বড় ছোট যে আমাদের মধ্যে এই ব্যাপারটা তৈরি হবে। ব্যাপারটা অ্যাকচুয়াল হুম। সেটা নয়, আগেকার দিন থেকে জিনিসটা চলে আসছে। ওই জন্য এই কথাটা চলে আসছে যে স্বামীর কথা সবসময় শুনতে হয়, স্বামীকে মানতে হয়। তো জানি না এইটাই মেয়েদের মনে বসে আছে কিনা, যে স্বামীর কথা শুনতে হবে, চলতে হবে কেন। সাপোজ, বিশেষ করে যেসব মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, বা যেসব মেয়েরা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যদি তাদের স্বামীর থেকে তাদের প্রতিষ্ঠা একটু বেশি হয়। তাহলে কেন আমি স্বামীর কথায় থাকবো? আমি বলছি না সব মেয়েরা এরকম হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার যে বন্ধুটার কথা বলছিলাম তার ক্ষেত্রেই, ততদিন তাদের সম্পর্কটা ভালো ছিল যতদিন তার স্ত্রীকে বাইরে কোথাও কাজে জয়েন করেনি। তার স্ত্রী যে একটা চাকরি পেয়ে গেল, চাকরি পাওয়ার পর যখন, অবশ্যই তার বাড়িতে যতদিন বাড়িতে ছিল তার কাছে পারমিশন নিয়েই স্ত্রী গেল চাকরিতে। এবং যখন হুম। একটা আর্নিং শুরু করলো, বর যথারীতি তার জন্য টিফিন করে দেওয়া, সে ফিরে আসা পর্যন্ত তার খাবার রেডি করে রাখা, সবকিছু করতো। বড় যে কিছু করতো না সেটা না, বর সবকিছু করে এসে তার স্ত্রীর জন্য সবকিছু করে রাখতো। কিন্তু যখনই স্ত্রী বাইরের মুখ দেখে নিল, আর যখন স্বাধীনতার স্বাদ পেয়ে গেল, তারপরেই আস্তে আস্তে তাদের মধ্যেই সিস্টেমটা, মনোমালিন্য তৈরি হতে শুরু করলো। আলটিমেটলি ডিভোর্স হয়ে গেল। এই ডিভোর্সের ফলে জানি না স্বামী স্ত্রীর মধ্যে কতটা কি প্রবলেম হলো, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো বাচ্চাটা। তো একদম। এটাও একটা কারণ, এটা একটা বড় কারণ, যার ফলে
ডিভোর্সের পরিমাণ খুব বেশি হয়ে যাচ্ছে। না এখানে দেখ, এখানটায় মেয়েদের স্বাধীনতাটা হওয়া দরকার, অবশ্যই দরকার, কিন্তু সেটা এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া উচিত না যেখানটায় পুরো আশেপাশে পুরো পরিবেশটাকে নিয়ে সাফারিং করতে হয়। সেই না, জিনিসটা এমন কোনো স্বাধীনতা স্টেপ অবশ্যই নেওয়া উচিত দরকার, না। আমিও স্বীকার করছি স্বাধীনতা অবশ্যই দরকার, কিন্তু ওই যে বললাম, বিদেশি শিক্ষাকে অনুকরণ করতে গিয়ে আমাদের সংস্কারটাকে নষ্ট করে ফেলছি। যদি হুম। সংস্কারটাকে ধরে রেখে কোনো মেয়ে কিছু করছে, তাহলে তাহলে সবসময় ভালো না। হুম। এই আগের দিনের স্ট্রিমে বলছিলাম না একটা জিনিস, বাঙালি আনা বাঙালি আনা ঘরে বাঁধিয়ে রাখার মতো, কিন্তু ব্যবহার করার মতো না। আজকে হুম। সারা পৃথিবীর মধ্যে ভারতীয় নারীদেরকে দেবী হিসাবে দেখা হয়। সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতীয় নারীদেরকেই দেবী হিসাবে দেখা হয়। হুম। তারপরেও হচ্ছে। কিছু কারণ নেই, ওইটাই এই বাইরের প্রথাটাকে ধরছে। অ্যাকচুয়ালি বাইরের প্রথাটা যদি ধরতে হয় না, এরা যদি পুরোটাই বাইরের প্রথা ধরতো তাহলেও না চলতো। এরা জানে একদম অর্ধেক, জানে অর্ধেক, একদম আমি অর্ধেক সেটাই জানা বলছি অর্ধেক অজানার মধ্যে। আমি সেটাই বলছি, ওই যে বললাম না, একদম উচ্চবিত্ত পরিবারে যদি দেখি, তাহলে তাদের মধ্যে এই জিনিসটা আল্ট্রা মডার্ন ব্যাপারটা আসে না। হয় তারা বাইরে হুম। বিদেশে থেকে বড় হচ্ছে, পুরো বিদেশি কালচারটাকে পেয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। অথবা তারা সংসারে থেকে তাদের বাবা মায়ের কাছ থেকে তারা সংস্কারটা নিয়ে বড় হচ্ছে, তাদের মধ্যে প্রবলেমটা হবে না। প্রবলেমটা হয় যত আমরা কপি মারি, তত প্রবলেম। যত কপি মারবো তত প্রবলেম। ও এটা করেছে, আমার কেন নয়? ওর স্বামী ওকে ঘুরতে নিয়ে গেছে, আমাকে কেন নিয়ে যাবে না? ওর স্বামী ওকে 10,000 টাকা দামে শাড়ি দিয়েছে, আমাকে কেন তুমি 10,000 টাকা দামে অবশ্যই শাড়ি দেবে না? এটা একটা বড় বড় প্রবলেম। এই কম্পারিজনটা মেয়েদের মধ্যে খুব বেশি চলে, ঠিক আছে। আর জানিস তো, সব থেকে বড় কথা, এই কম্পারিজনটা কত বেশি বোকা বোকা। আমি আজকে তোকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করেছিলাম, মনে পড়ছে? আমি তোকে আজকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, মনে পড়ছে? আমার বাবা যে রাজা ছিল, কি বা আমার ব্যাপারটা ঠাকুরদা এরকম। রাজা ছিল। বাবা বললে মা পেটাবে। আমার ঠাকুরদা রাজা ছিল, তার 10টা বিয়ে ছিল, মানে সে 3টে বিয়ে করেছিল, ঠিক আছে? তাহলে আমি করব হুম। না কেন? হুম। আরে একদম। এটার জন্য কারোর শিক্ষার দরকার নেই। আরে এটার জন্য সাধারণ একটা কনসেপ্ট দরকার, সাধারণ একটা মাথা দরকার। সেই সময়কালের যে ছিল রাজা, আমি ধরে হুম। নিলাম রাজা না, সে জমিদার ছিল, যাই ছিল, জমিদার হুম। সেই সময় তার যার জায়গা জমি ছিল, সে করে আরো পাড়া প্রতিবেশীকে খাইয়ে আরো অনেক কিছু করতে পারতো। আর এখন একটা সংসার চালিয়ে, একটা বউ চালাতে গিয়ে, একটা গাড়ি চালাতে অত এখন হলো খরচা নেই, একটা বউ চালাতে যা খরচা। এখন হলো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজা। তাহলে না, ব্যাপারটা সেটা না। কারোর সাথে কম্পেয়ার করে কিছু হয় না। সাপোজ তোর বিরিয়ানি খেতে খুব পছন্দ হয়, তোর ভালো লাগে, তোর হুম। এনজাইম পাওয়ারটা খুব বেশি, তুই খেতেই পারিস। আমি বিরিয়ানি খেতে পারি না, কারণ আমার এনজাইম পাওয়ারটা খুব ভালো না। আমি যদি খাই, আমার গ্যাস্ট্রিক হয়ে যাবে। তাহলে আমি তোর সাথে কি করে কম্পেয়ার করব? আরে তোর মানুষের রক্ত একরকম হয় না। তুইও মানুষ, আমিও মানুষ। তোর রক্ত লাল, আমার রক্ত লাল। তোর রক্ত বি পজিটিভ, আমার রক্ত ও পজিটিভ। ব্যাস, কি করে হবে? এই কম্পিয়ারিজমটা এত বোগাস বোগাস জিনিস যে না করলেও নয়, তাই না? আচ্ছা তাহলে এখানে এখানে তাহলে একটা কথা যদি ওঠে, তাহলে ম্যারেজ লাইফটা কিরকম এজে হওয়া উচিত, বা কিরকম হলে পারে এই ডিভোর্স জিনিসটা কমে যেতে পারে, কি মনে হয়? এটা কি মানে এটার আর আমাদের, আমরা তো অত বড় বলতেও পারবো না, তবুও না, একটা জাস্ট ছোট্ট একটা কনক্লুশন যদি আসে যে কিরকম হলে পারে মোটামুটি ডিভোর্সের পরিমাণটা কমতে পারে। এটা একটা খুব বড় প্রশ্ন। অ্যাকচুয়ালি আগেকার দিনে আমরা যদি আমাদের পেছনের দিকে তাকাই, আগেকার দিনে একটা সম্পর্ক তৈরি হওয়ার পেছনে বাবা মা বা আমাদের
দাদু দিদিমা বা বয়স্ক যারা থাকতো তাদের খুব বড় হাত ছিল, দেখেই তারা হুম বিয়ে দিয়ে দিত না। একটা বিয়ে দেওয়ার জন্য তারা প্রচুর মেয়ে দেখতো, শুধু মেয়ে দেখতো না, মেয়ের সাথে সাথে তার পরিবার দেখতো, তাদের গোত্র দেখতো, আরো অনেক কিছু ফাড্ডাবাড প্রচুর জিনিস দেখে টেকে তারা সম্পর্ক তৈরি করতো। তো এটা এটা একটা বড় জিনিস এক সময় ছিল। কারণ হুম। কালচার বলে যে জিনিসটা আছে না, এক একজনের এক এক রকম কালচার। সাপোজ ধরে নে হিন্দু না, পরিবার। ওটা তো এখনো হয়। ওটা কি এখন হয় না? না, ওটা এখনো হয়। এখন 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 যদি দেখি, আমি পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখি, 70% হয় হচ্ছে লাভ ম্যারেজ। সত্তর হুম পার্সেন্ট লাভ ম্যারেজ হয়। আর 15% এমন আছে যেখানে তোর মানে জাতি ধর্ম চেঞ্জ হয়ে যায়, মানে হুম স্বজাতের মধ্যে ভালোবাসা হয় না। 30% হুম এর মধ্যেও আবার কিছু পার্সেন্ট এমন হয় যারা যাদের ভালোবাসা একটা লেভেল পর্যন্ত থাকে, তারপরে বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দিয়ে দেয়। হুম খুব কম আছে যাদের দেখে শুনে বিয়ে হয়। যাদের দেখে শুনে বিয়ে হয় তাদের মধ্যে প্রবণতাটা অনেক কম থাকে। কারণ আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের পরিবার, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি, তারা বোঝেও অনেক বেশি যে না, কে সেটা কতটা। ঠিক আছে। হুম। সেটা ঠিক আছে, কিন্তু আমার বলা হচ্ছে যে এটা তো এরকম না যে লাভ ম্যারেজের জন্যই ডিভোর্সের পরিমাণ বেশি হচ্ছে, কিংবা সমগোত্রের মধ্যে হচ্ছে না বলে বেশি হচ্ছে। এটা অ্যারেঞ্জ ম্যারেজেও হচ্ছে। অবশ্যই হচ্ছে। ওই তো কারণগুলো বললাম যে কারণগুলোতে হচ্ছে। সমাধানটা কি করে তো আমি মানে হুম প্রথমত এই প্রেমের ব্যাপারটা সমাধানের কিছু উপায় নেই। তবে এটা বলবো, যারাই প্রেমের সম্পর্কের মধ্যে গিয়ে বিয়ে করছো, তারা প্রেমের সম্পর্কের মধ্যে থেকেই একে অপরকে খুব ভালোভাবে যাচাই করে নাও। যতদিন না বিয়ে করছো, তোমরা একে অপরের সাথে কতটা ম্যাচ আপ হচ্ছে, কতটা কিভাবে থাকতে পারছো, কতটা নাটকীয়তা আছে, কে কতটা আন্তরিকভাবে মিশছে, কে কতটা নাটকীয় ভাবে মিশছে, তার উপরে ডিপেন্ড করে। এটা বিয়ের আগে প্রেমের অবস্থাতে প্রত্যেকের দেখে নেওয়া উচিত। যদি এটা সলিউশন নয়, আলটিমেট সলিউশন আলটিমেট সলিউশন খোঁজা খুবই চাপের। আর একটা জিনিস হয়, যদি লেভেলে সম্পর্কটা যদি লেভেলের মধ্যে হয়, তাহলে লেভেল বলতে কিরকম লেভেল? লেভেলের এখানে ভাগ আছে। এজের দিক থেকে লেভেল হতে পারে, কাস্টের দিক থেকে লেভেল হতে পারে, তারপরে প্রতিষ্ঠানের জবের দিক ক্ষেত্রে থেকে বলছি, লেভেল হতে পারে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি, যেমন হুম উচ্চবিত্ত, খুব বেশি উচ্চবিত্ত আর খুব বেশি নিম্নবিত্ত দুটো পুরো আলাদা আলাদা হয়ে যায়। গঙ্গার জল আর ড্রেনের জল হুম মানে অনেকটা বেশি ব্যতিক্রম হয়ে যায় না? যদিও ড্রেনের জল গিয়ে পরে গঙ্গায় মিশে গঙ্গায় পরিণত হচ্ছে, সেটা না, কিন্তু ডিফারেন্সটা মানে প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ডিফারেন্সটা মানে কিভাবে বোঝাবো? উচ্চবিত্ত মধ্যবিত্ত সব থেকে সহজে বোঝানো যেটা, উচ্চবিত্ত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নিম্নবিত্ত, এদের মধ্যে হুম ক্ল্যাশটা খুব বেশি দেখা যায়। আর দেখ, খুব খুব পাতি একটা জিনিস, খুব পাতি একটা জিনিস যদি স্বামী স্ত্রী দুজনেই মেনটেন করে না, তাহলে ডিভোর্সের প্রশ্নই আসে না। ডিভোর্সটা হুম তখনই হয় যখন ভালোবাসার ভালোবাসায় আঘাত পড়ে, বা ভালোবাসায় কমতি পড়ে, বা যেখানে ভালোবাসা থাকে না। তাই তো, নাকি আমি ভুল বলছি? না, আর এখানে এবার এখানে জিনিসটা ভালোবাসাটা হচ্ছে, ভালোবাসাটা। হ্যাঁ আমি এটাই বলছি হুম ভালোবাসাটা ভালোবাসাটা এমন একটা জিনিস, যদি ভালোবাসার ব্যাখ্যা দিতে যাই বা ভালোবাসা বলতে যাই, একে অপরের প্রতি যদি রেসপেক্ট না থাকে, হুম তাহলে কখনো ভালোবাসা হতে পারে না। একদম। অ্যাকচুয়ালি দুজনে সুতরাং দুজনের প্রতি রেসপেক্ট, কর্তব্যবোধ দুটোই দরকার।
ঠিক আছে, একজন একজন আরেকজনকে ছাড়া ওইভাবে হবে না। হুম, সেই জন্যই মানে বিয়ের পরপরই স্বামী স্ত্রীদের এটাকে খুব ভালোভাবে মাথায় রাখা দরকার যে তারা যাই করুক, যাই করে যাক, কেউ কাউকে অসম্মান করছে না তো। একদম। শুধু এইটুখানি যদি মাথায় রাখে না, আমার মনে হয় ভালোবাসাটা থাকবে। আর একটা জিনিস, আর একটা জিনিস এখানে অ্যাড করতে হয় এর সাথে হ্যাঁ, সাথে না, মানে লোককে একটা লিমিটেড পর্যন্ত আশা রাখতে হয়। কখনো আশা বা এক্সপেকটেশন যেটাই বলো, মানে একটা লিমিটেড রাখা উচিত। কারণ ওরা ম্যাক্সিমাম ভোগে কি, কারো কাছ থেকে কিছু একটা শুনে আশার পরিমাণটা এমন পরিমাণ বাড়িয়ে নেয় যেটা তারপরে তার সঙ্গীর কাছ থেকে পেয়ে ওঠে না। আর যখন একদম। সেই হ্যাঁ, জিনিসটা পায় না তখন আস্তে আস্তে দ্বন্দ্বটা বেড়ে যায়। হুম। ঠিক আছে, না, যদি ওটাও লিমিট রেসপেক্টটা মেনটেন ঠিকঠাক করা থাকে না, উচিত। অবশ্যই অবশ্যই, কিন্তু যদি রেসপেক্টটা হুম, ঠিকঠাক থাকে না, হ্যাঁ, তাহলে তোর এই ওই জন্য আশা, রেসপেক্টের সাথে এটা অ্যাড করলাম। হ্যাঁ হুম, অবশ্যই, মানে ব্যাপারটা রেসপেক্টটা এমন একটা জিনিস যেটার সাথে অনেক কিছু অ্যাড হয়ে যায়, অটোমেটিকই অ্যাড হয়ে যায়। আমার যদি আমার ওয়াইফের প্রতি রেসপেক্ট থাকে, হুম। তাহলে আমার কি এমন খারাপ আশা হতে পারে? না, খারাপ আশাটা ওইভাবে না, আশাটা এরকম, আমার এই জিনিসের কম্পেয়ার, দরকার। ঠিক আছে, কম্পেয়ার, ওই যে বললাম এর ওই নেগেটিভ জিনিসটা যেটা ছিল। আছে, এই জিনিসটা নেই। হ্যাঁ, এই জিনিসগুলোই রেসপেক্টটা কমিয়ে দেয় পরে। যখন কন্টিনিউ কম্পারিজনটা চলে আসে, কারোর সাথে কেউ কম্পেয়ার করে আর তার সাথে সেই জিনিসটা ম্যাচ করে উঠতে পারে না, তখন এই জিনিসটা তৈরি হয়ে যায়। এর সাথে আরো দুই রেসপেক্ট, তিনটে পয়েন্ট। হ্যাঁ, হুম, হুম, বল। এর সাথে আরো দুই তিনটে পয়েন্ট অ্যাড করা যায়। ওই যে যেটা আমরা কারণ বলছিলাম, যে এখন এই যে যে এটা কমানোর কি কি কারণ হতে পারে। ঠিক আছে, হুম, ডিভোর্সটা কম কম করার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট তো আছে, কিছুটা আমাদের ওই তো বললাম যে সংস্কৃতিটাকে এই আবার মাত্র আগের যেটা মতন বললাম, ডেভেলপ করতে হবে। যে একে হ্যাঁ, অপরের প্রতি রেসপেক্ট ঠিক আছে। থাকতে হবে, একে অপরকে যথেষ্ট হুম, সম্মান দিতে হবে। হুম, একদম, এটা তো আছেই। আর একটা জিনিস, একে অপরকে সম্মান দিতে হবে, একে অপরকে বুঝতে হবে। হুম, রেসপেক্ট যেমন দিতে হবে, একে অপরকে বুঝতেও হবে। আমি আমার ওয়াইফের কাছে একটা কিছু এক্সপেক্ট করছি, তবে আমাকে সেই এক্সপেক্টটা করতে হবে যে সে আদৌ সেটা দিতে পারবে কিনা। যোগ্য সাপোজ কিনা, আমার বউ, এই আমার স্ত্রী রোগা, হুম, আমি আমি আশা করছি আমার বউ খুব মোটা হয়ে যাক, আর তাহলে ভালো হবে, বা এটা সেটা যাই হোক আমার চাহিদা পূরণ হবে। তো আমাকে সেটাও বুঝতে হবে যে আদৌ সেটা সম্ভব কিনা, আর তার জন্য আমি কতটা তৎপর, আমি কতটা তাকে সাহায্য করতে পারবো। মানে এই হুম, আকাশ কুসুম চিন্তা করে যদি আমরা এমন এমন কিছু আশা করে বসি, তো সেটার একটা ভাঙনের খুব বড় কারণ হয়ে যায়। তো ওই যে বললাম, যদি রেসপেক্ট থাকে তাহলে বাকি এই জিনিসগুলো না অটোমেটিক চলে আসে। একদম। যখনই একটা কিছু নেগেটিভ জিনিস তৈরি হবে না, মানে স্ত্রীর মধ্যেই তৈরি হলো যে আমার এই দামি জিনিসটা চাই, সে যদি নাই বোঝে যে তার আহ, স্বামী তাকে সেটা দিতে পারবে কিনা, তাহলে তার মধ্যে রেসপেক্টের পরিমাণ কমতে থাকে। আর রেসপেক্টের হুম, পরিমাণ যখনই কমে যাবে, তখনই ভাঙনের প্রথম পদক্ষেপ শুরু হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। আর এখানটায় ওই জিনিসটা ম্যাটার করে না যেটার কথা আমরা প্রথমেই বলছিলাম, যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ কোনো কিছু ম্যাটার করে না। এই পয়েন্ট গুলোই হচ্ছে মেন ম্যাটার করে। রেসপেক্ট, এক একদম, একজনের প্রতি তার সহানুভূতিতা, এইসব জিনিসই ডিপেন্ড করে। একদম, একদম, একদম। আচ্ছা, আর একটা জিনিসও হয়, একটা জিনিস না, রেগুলার আমরা যে কোনো একটা জিনিস করতে করতে, ওই রেগুলার কেউ যদি বিরিয়ানি খেতে থাকে, তাহলে একটা সময় পরে গিয়ে হুম, বিরিয়ানিটা তাকে পছন্দের হয়ে ওঠে না। সেরকম আমাদেরও সম্পর্কে, আমরা যখন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই, আর সেটা যখন কন্টিনিউ চলতে থাকে, তখন একটা সময় পরে গিয়ে না সেটা একটা একঘেয়েমি টাইপের চলে আসে। তো এই একদম। একঘেয়েমি টাইপের চলে আসে, এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে আসে বা ছেলেদের ক্ষেত্রে আসে এমন না,
অ্যাকচুয়ালি এটা একটা প্রকৃতির সিস্টেমই, একঘেয়েমি টাইপের চলে আসার অনেক কারণ আছে। তবে সেটাকেও আমরা নিজেরাই মডিফাই করতে পারি। একটুখানি একে অপরকে একটু সময় দিতে হবে, একটু মডিফাই করে নিতে হবে নিজেদেরকে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার আছে। এই জিনিসটার সাথে আমরা অনেক সময় এটা নিয়ে অনেক ডিবেট করা হয়, বা অনেকে আছে যারা এথিক বা কিছু আস্তিক নাস্তিকের ব্যাপার আছে, বা কেউ ধর্ম মানছে কেউ মানছে না। এই নিয়ে পরেও আমরা টপিক নিয়ে আলোচনা করব। তবে হুম ধর্মের অনেক অনেক ভালো গুণ খারাপ গুণের মধ্যে এটা একটা অনেক বেটার গুণ, যেটা সবাইকে বেঁধে দিয়ে একটা অন্তত বন্ধনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। হুম এটা একটা জিনিস। আমি ধর্ম এখানে তোলার দরকার নেই, ধর্মটা অ্যাকচুয়াল ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসাটা এমন একটা জিনিস যে প্রথম তুমি, আচ্ছা একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা টেকে কিভাবে, একটা ভালোবাসার লেভেল, আমি যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যাই তাহলে একটা লেভেল তৈরি হয়। তো এটা কিভাবে হয় আমি বলি। প্রথমত, ভালোবাসা বলে কিছু হয় না, ভালোবাসা হুম। করা যায় না। একদিন কথা বলছিল না, ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়েছে। হুম। ব্যাপারটা ব্যাপারটা কিন্তু প্রথমত, এবার এখানে একটা কথা আছে, ভালোবাসাটা হয়ে যায় কিন্তু কার সাথে হচ্ছে, সেটা যে বউয়ের সাথেই হবে এরকম কোনো জায়গা আছে? না এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো ব্যাপার না যে বউয়ের সাথেই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আর ভালোবাসা, ভালোবাসা আমার বউকে ছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি, এটা কিন্তু হুম। খারাপ কিছু না। খারাপটা হুম। কখন, আমার বউয়ের বুঝতে হবে সেটা না। জায়গা আমার বউকে, আমি যদি আমার বউ আমাকে জিজ্ঞাসা করি, তুই তোর বউকে বেশি ভালোবাসিস না তোর বাচ্চাকে বেশি ভালোবাসিস, হুম। তাহলে এখানে স্ত্রী মর্যাদা মানে স্ত্রীকে তুই লাইক করবি না তোর সন্তানকে লাইক করবি, কোনটা? একদম একদম এক কথায় বলতে গেলে পারে, যার জায়গা যেই জায়গায় সেটা সেইখানেই থাকে। ঠিক একদমই আছে। তাই। আর এইটা নিয়ে এটাও একটা খুব বড় মিসকমিউনিকেশন তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে, যে জন্য তাদের মধ্যে ভাঙন ধরে। কেউ, স্ত্রী ভাবছে আমার স্বামী অন্য কোথাও চলে গেল, স্বামী ভাবছে আমার স্ত্রী অন্য কোথাও চলে গেল। কেউ হ্যাঁ, কোনো জায়গায় যায় না, কেউ কোনো মিসকমিউনিকেশনের জন্য। জায়গায় যায় হুম। না। হ্যাঁ, আর কেউ গেলে তুমি বেঁধে রাখতে পারবে না। এটা খুব বাস্তব জিনিস, কেউ কোথাও যায় না আর কেউ গেলে তুমি বেঁধে রাখতে পারবে না। আর একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব বড় জিনিস না এটা, মানে যারা বিবাহিত তারা প্রত্যেকেই এটাকে মানতে বাধ্য, যে স্বামী যদি একটু এদিক ওদিক কিছু করে, হুম। থাকতে থাকতে ওদের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে একসাথে থাকতে থাকতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে স্বামী যদি একটু এদিক ওদিক কিছু হয়, তো কেউ বুঝুক না বুঝুক বউ ঠিক টের পাবে কিছু একটা গন্ডগোল হচ্ছে। হুম। ঠিক উল্টোটা, বউয়ের মধ্যে যদি কিছু একটা উল্টো পাল্টা হয়, স্বামী ঠিক টের পাবে যে তাদের মধ্যে কিছু একটা হচ্ছে। আর এটা খুব আশ্চর্য ব্যাপার না, এটা কিন্তু একদম, মানে একদম লজিক্যালি। আমি এটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই, আরেকটা টাইম হয়ে গেল তাও হুম। বলি। অ্যাকচুয়ালি হ্যাঁ, ব্যাপারটা সরি। কি হয়, বিয়ের পর কি হয়, আমি যদি দেখে শুনে বিয়ে করি, দেখে শুনে বিয়েটা করাটাই বলি, আর বাকিটার সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখে শুনে যখন বিয়ে হচ্ছে তখন একে অপরকে কেউ চেনে না, হুম। তখন তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তারা স্বামী স্ত্রী হয়ে গেল, তাদের মধ্যে কিন্তু ভালোবাসা নেই, ঠিক বলছি? হুম। অথচ সমাজের নিয়ম অনুযায়ী তাদেরকে একসাথে থাকতে হবে, মেয়েটাকে বাধ্য হয়ে ছেলেটার দায়িত্ব নিতে হবে। হুম। এর ফলে কি হয়, বাধ্য হয় মেয়েটা ছেলেটার দিকে নজর রাখতে, বাধ্য হয় তারা একসাথে থাকতে, এক খাটে থাকতে, হুম। তাই না? ব্যাপারটা হয় একদম। এরকম, এটা শুধু স্বামী স্ত্রী বলে না, যে কোনো মানুষ, এটা একটু আধ্যাত্মিক দিকে চলে যাবে কথাটা, তবু বোঝার মতো করে বলবো। যে কোনো মানুষ, আমাদের শরীরের প্রত্যেকটা, যে কোনো পদার্থ বলিস, মানুষের শরীর বলিস, প্রত্যেকটা জিনিসের একটা অরা থাকে। অরা মানে হচ্ছে চুম্বকের চারপাশে যে আকর্ষণ শক্তিটা আছে ওটাকে যদি দেখা যেত, তাহলে হুম। চুম্বকের চারপাশে একটা বলয়ের মতো পাওয়া যেত। ঠিক ওরকম প্রত্যেকটা মানুষের মধ্যে চৌম্বক একটা ক্ষেত্র বলা ফ্রিকোয়েন্সি হয়। থাকে, একটা, হ্যাঁ হ্যাঁ, হুম। একটা অরা থাকে, ওটার একটা নাম অরা, ওটা অনেক কিছু বলে অনেকে। যে এটা বিশেষ হুম। করে ভগবানের মূর্তিতে বা ভগবানের
ফটোর মধ্যে দেখা যায় যে তাদের মাথার চারপাশে একটা আলোর মতো জ্যোতি রয়েছে, ওরকম পুরো শরীরের চারপাশে একটা জ্যোতি থাকে। যখনই একটা দুটো মানুষ একসাথে এক খাটে একটা নির্দিষ্ট সময় থাকে, তখন তাদের মধ্যে ওই ফ্রিকোয়েন্সির একটা আদান প্রদান তৈরি হয়। মানে তুমি চাও না চাও তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে থাকে, তাতে তোমার ফিজিক্যাল রিলেশন হোক আর না হোক। এটা একটা খুব বড় জিনিস। এটাই তোমাকে 20% হেল্প করবে তোমাদের পুরো সংসার লাইফ। যদি আমি ধরি সংসার সম্পর্কের বিল্ড আপ হতে 100% যদি ধরি, তো এই 20% বিল্ড আপ তোমাকে এখানেই করে দেবে। হুম। তোমাদের ভালোবাসা এখানে নেই, এই কোনো কথাটাই কিছু নেই। বলা হয়েছিল, এখানে এই একদম। কথাটাই বলা হয়েছিল যে আধ্যাত্মিক জিনিসটা এদেরকে অনেকটা বেঁধে দেয়, ঠিক আছে? হ্যাঁ, যেমন এই হ্যাঁ, যে যে হ্যাঁ, হ্যাঁ। কালচার আছে কিছু জিনিস, এগুলো ওদেরকে বেঁধে দেয়। প্রথম এই হ্যাঁ, একটু ভালোবাসাকে শর্ট। যদি টোটাল 100% ধরি, তাহলে 20% আমার এইভাবে চলে আসবে এক জায়গা থেকে। হুম। বাকি 10% অটোমেটিক চলে আসবে যখন তুমি একে অপরের চাহিদা পূরণ করছো। ফিজিক্যাল রিলেশনে আমি এখনো যাইনি। একে অপরের চাহিদা পূরণ করছো মানে, আমার এখন খিদে পেয়েছে, আমার খাওয়ার দরকার, তুমি আমাকে খাবার দিচ্ছ। তোমার একটা শাড়ি দরকার, আমি তোমাকে শাড়ি এনে দিচ্ছি। 10% চাহিদা পূরণের উপরে ডিপেন্ড করে তোমাদের আন্তরিকতা ম্যাচ আপ হবে। আমার জন্য তুমি এটা নিয়ে এসছো, আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে। এই যে যে চাওয়া পাওয়া আদান প্রদান তৈরি হয়, এখান থেকে বাকি 30% এখানে রিকভার হয়ে গেল। হুম। এই দুটো জিনিস যখন হবে, তখন একে অপরের প্রতি না সহানুভূতিশীল হয়ে যাবে, একে অপরের প্রতি না অটোমেটিক অ্যাট্রাকটিভ হয়ে যাবে, একে অপরের প্রতি হুম। রেসপেক্টফুল অটোমেটিক চলে আসবে। আর যখন এই জিনিসটা আসবে, তার পরের পর্যায়ে চলে আসে তোমার ফিজিক্যাল রিলেশন। হুম। ফিজিক্যাল রিলেশন যখনই এখানে অ্যাড হয়ে যায়, প্রথমত 20 আর 30% হয়ে গেল, এর ফিজিক্যাল রিলেশন 40% পর্যন্ত টেনে নিয়ে যায়। আমি এভারেজ 30% ধরছি। ফিজিক্যাল রিলেশন 30% অ্যাড হলো, তাহলে আমার কত হলো টোটাল 60%। হুম। এই 60% যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেই পরিমাণে কখনো ডিভোর্স আসে না। 40% যদি কারোর মধ্যে না থাকে, আর যে 60% বললাম, ওই 60% যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেই পরিমাণে কখনো ডিভোর্স আসতে পারে না। তাহলে বাকি আর 40% কোথার দিকে চলে গেল? বাকি আর 40%, বাকি 10% এই একসাথে থাকতে থাকতে, একটা কথা আছে না, মানুষ অভ্যাসের দাস। হুম। বাকি 10% না একসাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। মাঝে মাঝে খেয়াল করবি, স্বামী দুজন স্ত্রী ধর নেই দুজনের বাড়িতে, চলে আসে। বাপের বাড়ি চলে গেছে, একা একা আছিস, কিছুতেই মন লাগবে না, মনে হবে ইস, কিছু একটা নেই, কিছু একটা নেই। বাকি হুম। 10% তোর অভ্যাসে মেরে দেয়। তাহলে থাকলো বাকি 30%। হুম। এই 30% এক পলকে পূরণ হয়ে যায় যখন একটা বাচ্চা হয়ে যায়। একদম, একদম ঠিক কথা। বাচ্চা হয়ে যাওয়ার পরে এই 30%টাকে এমন ভাবে রিকভার করে দেয়, যখন দেখবি বাচ্চার প্রতি তাকাতে, মানে তোর প্রতি সময় দেওয়ারও পরিস্থিতি হচ্ছে না বাচ্চাকে দেখতে দেখতে। হুম। তো Correct. এটা একটা এমন একটা জিনিস না, এটা এত একটা বড় টপিক, এত ছোট সময়ের মধ্যে বলা খুব হ্যাঁ, চাপের। হ্যাঁ, দেখা যাক, ঠিক আছে। আমরা আবার পরে এটা নিয়ে শুরু করব। আবার হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। আরেকবার দরকার পড়লে টপিক নিয়ে আমরা শুরু করবো, ওখানে দ্বিতীয় রাউন্ড নিয়ে আসবো। ওকে, বাই, টেক কেয়ার। ঠিক আছে, ওকে। বাই, বাই।